আরো একটা বিধানসভা নির্বাচনে দুরন্ত জয় ছিনিয়ে আনলো বিজেপি সৌজন্যের নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্ব এবং কংগ্রেসের তোষণবাজের নীতি। কংগ্রেস এবং আম আদমি পার্টি, অন্যান্য আঞ্চলিক দলগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবের যে ধরনের তোষণমূলক যে ধরনের নীতি, সেই নীতিরই জবাব দিয়েছে দিল্লির নির্বাচনে মানুষ বলে অনেকেই মনে করছেন। তার কারণ দিল্লিতে বসবাসকারী বাঙালিরাও তারাও আম আদমি পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছেন। আর সেই কারণে এখন সব থেকে বড় প্রশ্নটি ঘোরাফেরা করছে সকলের মনের মধ্যে, সেটা হচ্ছে এই যে দিল্লির নির্বাচনে বাঙালিদের হাসি চওড়া হলো, দিল্লির বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের হাসি কবে চওড়া হবে? এটাই সম্ভবত আমার আপনার আমজনতার একটাই প্রশ্ন। উত্তর খুঁজবো আজকের এই পর্বে। তবে হারের রেকর্ড কার্যত করেই চলেছে কংগ্রেস, জাতীয় পার্টি, সব থেকে বড় পার্টি, এক সময়কার সব থেকে পুরনো একটি পার্টি, তার আজকে এই দুরবস্থা, হারের রেকর্ড করলেন। তিনবার পর পর পরাজিত হলেন দিল্লিতে। সেই কংগ্রেসেরই তিনবার দিল্লির মসনদে বসার যেমন রেকর্ড রয়েছে, তিনবার হারেরও রেকর্ড করলেন কংগ্রেস সৌজন্যে রাহুল গান্ধী। তার অযোগ্য নেতৃত্ব, মুসলিমদের তোষণ, এই ধরনের একাধিক কারণ। তাদের যে ধরনের মিছিল এবং মিটিংয়ে আপনার পাকিস্তানি ধরনের পতাকা দেখা যায়, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে, তার জবাব দেওয়ার মানুষের সুযোগ যখন হয় তখন ঠিক মানুষ জবাব দিয়ে দেয়। এবং এত বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ অরবিন্দ কেজরিওয়াল, নিজেকে নরেন্দ্র মোদীর পরেই গোটা ভারতবর্ষের অন্যতম বড় নেতা মনে করতেন, যে অরবিন্দ কেজরিওয়াল, তার এই করুণ পরিণতি সেটা তার হওয়াই ছিল। আজকেই আপনাদের সামনে দেখাবো। 70টি আসন ছিল দিল্লির বিধানসভার মধ্যে, 36টি ছিল ম্যাজিক ফিগার। তার মধ্যে যখন আপনাদের সামনে খবরটা রেকর্ড করছি, বিজেপি নিশ্চিত করেছে প্রায় 48টি আসন, আম আদমির ঝুলিতে গেছে 22টি, বাকি সব দল কংগ্রেস মিলিয়ে শূন্য। এই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে পড়ব, যদি মনে করেন আমাদের এই পথ চলাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে আমাদেরকে সমর্থন করতে পারেন একটি ভিডিওর মধ্যে লাইক করে এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে। তার কারণ আপনার লাইক করাতে আমাদের 1 টাকাও ইনকাম হয় না, কিন্তু আমরা বুঝতে পারি আপনারা প্রতিবেদন পছন্দ করছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমেই আপনাদের যেটা আমি শোনাতে চাইবো, অরবিন্দ কেজরিওয়ালের কয়েকটা বক্তব্য বিগত দিনে তিনি বলেছিলেন যে দিল্লিতে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে নরেন্দ্র মোদীকে 2বার জন্মগ্রহণ করতে হবে। এতটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যে বিজেপি এই মুহূর্তে গোটা ভারতবর্ষ না, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ একটি পার্টি, তাদের অন্যতম সুযোগ্য নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিক্ষাগত যোগ্যতা থেকে প্রশ্ন নিয়ে শুরু করে বিভিন্ন রকমের কুৎসিত ভাষায় আক্রমণ, ঠিক যেন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একজন প্রতিকৃতি আমরা দেখেছিলাম দিল্লিতে। তার জবাব মানুষ খুঁজছিল। হ্যাঁ, তোষণের রাজনীতির ফলে 2বার তিনি ক্ষমতায় এসে গিয়েছেন, 3য়বারের জন্য মানুষ রিজেক্ট করে দিলেন তাকে। শুনুন অরবিন্দ কেজরিওয়ালের সেই বক্তব্য, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের একটি বক্তব্য আপনাদের শোনাবো, শুনুন। जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते, दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। अगर आप रोकने की कोशिश करोगे और फिर सोचोगे मैं दिल्ली जीत लूं, इस जन्म में तो नहीं जीत पाओगे मोदी जी। मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो, 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे, यही याद रखना। শুনলেন বন্ধুরা, ঔদ্ধত্যের পরিণতি এটাই হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চরমতম ঔদ্ধত্যে পৌঁছে গিয়েও কিন্তু এখনো পর্যন্ত বাংলার মসনদে বসে গিয়েছেন। হ্যাট্রিক তিনি করে ফেলেছেন, আর 4র্থতম পরীক্ষায় তিনি বসতে যাচ্ছেন আগামী বছর 2026-এ, তার অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় আশা করি পশ্চিমবঙ্গের মানুষ যথাযথ জবাব এবারে অন্তত তাকে দিতে পারবে। কিন্তু আপনাদের সামনে আমি অনেক কিছু আজকে দেখাবো। তার মধ্যে যে পরিসংখ্যানটা আপনাদের দেব, যে 2015 সাল থেকে পরপর টানা 3বার কংগ্রেস শূন্য আসন তাদের দিল্লিতে প্রাপ্তি ঘটলো, শূন্য।
2015 থেকে 2024 পর পর 3টি বিধানসভা নির্বাচনে তাদের ঝুলিতে গেল 0 আসন। শুধু যে দিল্লি এমনটাই নয়, এছাড়াও অন্যান্য রাজ্যে যেখানে নির্বাচন হচ্ছে কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে, এটাই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে ইন্ডি জোট, তাদের মূল এজেন্ডা হচ্ছে তোষণের রাজনীতি। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, সাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি না, কিন্তু হিন্দু বিরোধী মতবাদ করে আপনারা ভোটে জিতে যাবেন, হিন্দুদের বিরুদ্ধে আওয়াজ তুলে হিন্দুদের সম্পত্তি বিকিয়ে দিয়ে সেগুলো সমানভাবে ভাগ করে দেবেন, অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে আপনারা বিভিন্ন রকমের কোটা গঠন করবেন, চাকরি দেবেন। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছিল যে তিনি হিন্দু অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে পানীয় জল সাপ্লাই করছেন না সঠিকভাবে, অথচ সংখ্যালঘুদের অঞ্চলে ঠিক সঠিক সময় পানীয় জল পৌঁছে যাচ্ছে। এই ধরনের তথ্য সামনে এসেছিল, তার যোগ্য জবাব মানুষ দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ কবে দেবেন? শুধু অরবিন্দ কেজরিওয়াল বা কংগ্রেস নয়, যারা এই জাতপাতের রাজনীতি করেন তাদেরকে সমূলে বিনাশ করতে হবে আমাদের এই দেশ থেকে। কংগ্রেস যেমন হারের নজির করেছিল, কংগ্রেসের ট্রান্সফরমেশনটা একটু বুঝুন। এই কংগ্রেস 1998 থেকে 2009 পর্যন্ত টানা 3 বার জয়লাভ করেছিল দিল্লিতে, ভাবতে পারেন? পরপর টানা 3 বারের হ্যাট্রিক থেকে আজকে লজ্জার নজির, টানা 3 বার তারা পরাজিত হলেন। যদিও ভোট পার্সেন্টেজ কিছুটা তাদের বেড়েছে। অনেকেই বলছেন যে কংগ্রেস নাকি ভোট কেটে সুবিধা করে দিয়েছে আম আদমি পার্টির, বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করেছে। এটা সঠিক, কিছুটা তো সুবিধা করেছেই তারা। বিজেপি তো বলেনি যে ইন্ডিজোট ভেঙে দিতে, কংগ্রেস এবং আম আদমি পার্টি তো ইন্ডিজোটের অংশ ছিল, তাহলে কেন তাদের ভেঙে দিতে হলো? বিজেপি বা নরেন্দ্র মোদী তো কখনো দাবি করেনি তাদেরকে আলাদা হয়ে যাওয়ার জন্য। এই সিদ্ধান্ত তাদের একক ছিল, এবং সেই সিদ্ধান্তের যদি কোনো পরিণাম আসে সেই ফলও তো তাদেরই ভুগতে হবে। এর জন্য জবাবদিহি তো নরেন্দ্র মোদী সরকার করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, টানা 3 বার জয়ের হ্যাট্রিক থেকে শুরু করে টানা 3 বারের লজ্জার নজির গড়ল আম আদমি পার্টি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি এই প্রসঙ্গে? তিনি বলছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত সর্বোচ্চভাবে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছিলেন আম আদমি পার্টিকে। শত্রুঘ্ন সিনহাকেও পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন তাদের প্রচারে। নিট ফল 0, অর্থাৎ দিল্লিতে পরাজয় শুধু আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় নয়, যিনি নিজের সিটটা পর্যন্ত ধরে রাখতে পারেননি। কতটা হাস্যকর! একটা সর্বভারতীয় দল যিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কার্যত নিজেকে তুলনা করার চেষ্টা করেন, নিজের পার্লামেন্টের নিজের বিধানসভার সিটটা পর্যন্ত ধরে রাখতে পারেন না, এরকম নাকি নেতা? বিরোধী দলনেতা বলছেন এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের হার নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও হার। কি বলেছেন তিনি, শুনুন আপনারা। এই জয় অত্যন্ত আনন্দের, এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার। আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপ্টে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে। এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন।
পূর্বাঞ্চলী ভোটার ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে শুনলেন বন্ধুরা, আমিও বিশ্বাস করি যে এটা একা কেজরিওয়ালের হার নয়, তার কারণ তাকে কায়মনোবাক্যে সাপোর্ট করেছিলেন সমস্ত দল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় সাপোর্ট করেনি, যে কোনো আঞ্চলিক দলে তার সমর্থন থাকবে, বিজেপির বিরুদ্ধে তিনি বক্তব্য রাখবেন, সেটাই তো স্বাভাবিক। তার কারণ সেটা যদি সমর্থন না করেন তাহলে পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার পরও তিনি কেন চুপ থাকবেন? তার নীতি তো সেটা। রাজনৈতিক নীতি হতেই পারে, কিন্তু দেখুন রাজনৈতিক নীতি যখন আপনার রাজনৈতিক এটা যদি নীতি হয়ে থাকে, নিশ্চিতভাবে আপনি ডিভিডেন্ড পেয়েছেন, সংখ্যালঘু ভোট আপনি কনসলিডেট করতে পেরেছেন, কিন্তু আবার মনে রাখতে হবে সংখ্যালঘু ভোট যদি কনসলিডেট হতে পারে তাহলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কনসলিডেট হয়। সমস্ত নির্বাচন, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচন সেদিকে ইঙ্গিত করছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে ভোট দিচ্ছেন, বিশেষ করে সনাতনীরা রাস্তায় নেমে ভোট দিচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরো একটা বক্তব্য শোনাবো, তিনি বলছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি যে সমস্ত জায়গায় গিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে গিয়েছিলেন, সাংবাদিকরা বলছেন আপনি যে সমস্ত জায়গায় এলাকায় ঘুরেছেন সেই সমস্ত জায়গাতে সব জায়গাতে বিজেপি জিতেছে, আম আদমি পার্টি হেরেছে। তাহলে কি এটা আপনার প্রচারের ফলে? বিরোধী দলনেতা নিজের কোনো ক্রেডিট নিতে চাননি, তার কারণ তিনি বলছেন আসল পরিসংখ্যান তিনি তুলে ধরছেন। অন্যান্য বাড়ির থেকে এবারে বিধানসভায়, দিল্লির বিধানসভায় ভোটের পার্সেন্টেজ বেশি। তিনি বলছেন যে সনাতনীরা রাস্তায় নেবে, ঘরের মধ্যে না বসে তারা রাস্তায় নেবে ভোট দিতে গিয়েছেন। দিল্লিতে অনেক বঙ্গবাসী থাকে যাদের আত্মীয়রা পশ্চিমবঙ্গে থাকে, তারা প্রত্যক্ষ করেছেন এবারে এমন একটা সরস্বতী পুজো যে সরস্বতী পুজোটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এবছরে যদি এই পরিণতি হয়, পরের বছর কি পরিণতি হবে সেটা আমরা কল্পনা করতে পারি। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পুজোতে মূর্তি ভাঙার যে প্রচলনটা করছেন, এটা কার্যত হাত শক্ত করছে হিন্দুদের, বিজেপিকে হাত শক্ত করছে। প্রথম দিন থেকে আপনাদের সামনে আমি বলে এসেছি, হ্যাঁ মৌলবাদীরা কিছুটা আনন্দ পাচ্ছেন, কয়েকটা মূর্তি ভেঙে আনন্দ পাচ্ছেন। রাজ্যের প্রশাসন আপনাদের খোলা ছাড় দিয়ে দিয়েছে। আপনাদের এই ঘৃণিত কাজের পরেও আপনাদের অনেকেই অ্যারেস্ট হননি, আপনারা অনেকেই পার পেয়ে গিয়েছেন। আর আপনারা ভাবছিলেন যে এই ধরনের কাজ করে টিকে থাকা যায়, কিন্তু দেখুন আজকে একের পর এক রাজ্যে কি পরিণতি হচ্ছে। একটু ম্যাপটা দেখে নেবেন, ভারতবর্ষের ম্যাপটা দেখে নেবেন, এই মুহূর্তে গেরুয়াময় হয়ে গিয়েছে। আমরা চাই না বহুদলীয় পার্টি, প্রচুর অন্য রকমের পার্টি থাকবে, সকলের মতামত থাকবে, গোটা দেশ বিজেপির দখলে চলে যাবে, এটা আমরা চাই না। কিন্তু এটাও চাই না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকার চালানো তৃণমূল কংগ্রেস গোটা দেশ দখল করবে বা কয়েকটা রাজ্যে তাদের অস্তিত্ব থাকবে। আম আদমি পার্টির মতো দলগুলি তারা রাজ্যে ক্ষমতায় থাকবে, এটাও আমরা চাই না। আমরা চাই যে একটা আরো বেশি ভালো দল, সুস্থ দল, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করবেন না, তোষণকে যারা মদত দেবেন না, আমরা চাই এই ধরনের রাজনৈতিক দল। যদি না আনতে পারেন তাহলে মানুষ মনে করছেন বিজেপি শ্রেয়, তার কারণ এই বিজেপি 3 তালাক বন্ধ করেছে, বিজেপি 370 অনুচ্ছেদ বাতিল করেছে, সেই ক্ষমতা দেখিয়েছে বিজেপি, ভোট হারানোর কথা চিন্তা করেনি। কাজেই তোষণের রাজনীতিকে ঊর্ধ্বে কাটিয়ে উঠে আজকে কোভিড এর ভ্যাকসিন থেকে শুরু করে যে ধরনের কেন্দ্রীয় সুযোগ সুবিধা, কোনো জায়গায় কেউ এখনো পর্যন্ত অভিযোগ তুলতে পারে না যে আমি এই সম্প্রদায়ের বলে আমার কাছে এসে পৌঁছাই না। বরঞ্চ আপনাদের সামনে আগামী পর্বে আরো একটা তথ্য আনবো, দিল্লির প্রধান ইমাম তিনি বিজেপিকে ভোট করেছেন, ভিডিও রয়েছে আমাদের কাছে, তারা পর্যন্ত সমর্থন করছেন। তার কারণ তারাও বুঝে গিয়েছেন তাদের শুধুমাত্রই ভোটের বোড়ে হিসাবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা মুসলিমরা তারা বুঝবেন না, বা যেদিন বুঝবেন সেদিন অনেক দেরি এমনিতেই তাদের হয়ে গিয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঘুর পথে আপনাদের কোন রকমের সাহায্য সহযোগিতা করতে পারে না। হ্যাঁ, কিছু হয়তো করা হয়েছে, কিন্তু দেখলেন তো এই যে আপনাদের সংগঠিত করে আপনাদের একটা অংশকে, আপনাদের একটা বিরাট গোষ্ঠীকে আপনাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, কোটার মধ্যে নিয়ে চলে আসা হয়েছিল, ওবিসি কোটা দেওয়া হবে বলেছিল, থাকলো কি? সুপ্রিম কোর্টে, হাইকোর্টের এক খোঁচায় সেটা সবটা বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেই রায়কে স্থগিতাদেশ দেননি। তাহলে পারবেন কি? ভারতবর্ষের আইন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা ইচ্ছা তাই করতে পারবেন না।
তাই তোষণের রাজনীতি যারা করছেন আর ভাবছেন আপনারা তোষণের রাজনীতি যারা করছে তাদের সমর্থন করলে আপনাদের লাভ হবে, ভারতবর্ষের আইন রয়েছে, আইন মেনে কাজ করতে হবে। আর সেই কারণেই আজকে কেজরিওয়ালের এই পরিণতি হলো। কেজরিওয়ালের এই পরিণতি হলো, পশ্চিমবঙ্গের কি এই পরিণতি হবে? পশ্চিমবঙ্গেরও এই পরিণতি হবে, তার কারণ আর মাত্র 5 থেকে 6% হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই না যে ধর্মের ভিত্তিতে ভোট কনসলিডেট হোক, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে হারানোর আর কোনো উপায় নেই। তার কারণ মুসলিমরা জোটবদ্ধ, তারা ঠিক করেই রেখেছে যে যতই তাদের উপর অত্যাচার অবিচার নেমে আসুক না কেন, তাদের সন্তানরা যোগ্য হয়েও চাকরি পান না পান কেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের প্রকল্প যতই তাদের কাছে পৌঁছানোর আগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কাটমানি হিসেবে নিয়ে নিক না কেন, তার সত্ত্বেও তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন নাকি বিজেপি ক্ষমতায় আসলে তাদের তাড়িয়ে দেবে? আপনাদের যুক্তিতে যেতে হবে, বিশ্বাসে যেতে হবে। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, সেখানে প্রায় দেখছেন তো একটার পর একটা সমস্ত রাজ্যগুলো বিজেপির দখলে চলে যাচ্ছে। একটা উদাহরণ দেখান তো, যে ডিটেনশন ক্যাম্পে মুসলিমদের ধরে রেখে দিয়েছে, একটা উদাহরণ দেখান। যদি রাজনৈতিক নেতাদের খেলার পুতুল হয়ে রয়ে যান, তাহলে বাকি নিজেদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকেও ত্যাগ করতে হবে। আর সেই কাজটাই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা করে আসছেন। হয়তো একদিন তাদেরও ঘুম ভাঙবে, যেমনটা ঘুম ভাঙছে অন্যান্য রাজনৈতিক অন্যান্য রাজ্যের সংখ্যালঘু মানুষের। আপনাদের শোনাবো পরের পর্বে যে একজন ইমাম সাহেব, প্রধান ইমাম দিল্লির, তিনি নিজে বলেছেন যে আমি এবারে বিজেপিকে ভোট দিয়েছি। আপনাদের শোনাবো, আমি সকালের পর্বে আপনাদের শোনাবো, প্রথম ভিডিওটাই সেটা শোনাবো। আপনাদের কথা দিয়ে রাখলাম, যদি না খুব একটা কিছু পরিবর্তন, বড় কোনো খবর না চলে আসে। এই হলো পরিস্থিতি। পশ্চিমবঙ্গেও পরিবর্তন শুধুমাত্র এই সময়ের অপেক্ষা। আর মাত্র 5 থেকে 6% ভোট, এই কনসলিডেশনটা যদি হয়, মুসলিমদের ভোট কনসলিডেট হোক, এরপরে তো আর তারা কনসলিডেট করতে পারবে না। যতটা তারা ভোট দেয় এর বেশি তারা ভোট দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু চান্স রয়েছে বিজেপির। যতটা ভোট হিন্দুরা দেয় তার থেকেও বেশি ভোট বিজেপি পেতে পারে। এই দিকটা মাথায় রাখবেন, তাহলে সব সমস্যার সমাধান। তার কারণ যতটা সম্ভব মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, এর এই পার্সেন্টেজ বাড়ানো আর সম্ভব নয়, অপটিমাম লেভেলে চলে গিয়েছে। বিজেপি হিন্দুদের যা ভোট পাচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা এখনো অপটিমাম ছেড়ে দিন 50% রিচ করতে পারেনি। 50% রিচ করতে পারেনি, ভেবে দেখুন। মাত্র 50% যদি রিচ করে হিন্দু ভোটের কনসলিডেশন, মাত্র 50% যদি হয়ে যায়, তাহলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারবে না। তাই দিল্লির এই ঘটনা কার্যত দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে আর বেশি দিন নয়। আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। আমাদের সমর্থন যদি করতে চান তাহলে একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে করবেন, তাহলে আমরা এই ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এখনকার মতো এখানে শেষ করলাম।